আমার বুক ভেঙে যাচ্ছে শার্লক হোমসের এই শেষ কাহিনী লিখতে। বিধাতা তাকে অনেক প্রতিভা দিয়ে সংসারে পাঠিয়েছিলেন। তার সেই অসাধারণ ক্ষমতার কিছু কিছু সংলগ্ন এবং অপর্যাপ্তভাবে এর আগে লিখেছি। এসব শুরু হয়েছিল সার্ডিন স্কারলেট মামলায়। নোবেল ট্রেডি কেসে তা চূড়ান্ত রূপ নেয়। এরপর আর কিছুই লিখব না ঠিক করেছিলাম, যে ঘটনার ফলে আজ আমার জীবন শূন্য হয়ে পড়েছে। দীর্ঘ 2 বছরেও তা নিয়ে এক লাইন লেখারও ইচ্ছা আমার ছিল না। বাট কর্নেল মরিয়ার্টি যেভাবে পত্র মারফত তার ভাইয়ের স্মৃতিচারণ শুরু করেছেন এবং তার পক্ষ নিয়ে কথার জাল বুনছেন, যে বাধ্য হয়েই আমাকে আজকে হাটে হাঁড়ি ভাঙতে হচ্ছে। ঘটনা ঠিক কি ঘটেছিল তা আমি ছাড়া কেউ জানে না। দেখছি তা গোপন রেখেও লাভ হচ্ছে না বিশেষ। যত জানি এ সম্পর্কে 3টে বিবরণ আজ পর্যন্ত বেরিয়েছে। 1891 সালের 6 মে জার্নাল দ্য জেনেভের খবর, 7 মে ইংরেজি কাগজে রয়টার পরিবেশিত সংবাদ, আর কর্নেল জেমস মরিয়ার্টির লিখিত পত্রাবলী দোজ লেটার্স। এইমাত্র যার কথা উল্লেখ করলাম। প্রথম দুটো জাস্ট ছোট, কিন্তু 3 নম্বরটা সত্যের অপলাপ, ঘটনার বিকৃতিকরণ। তাই ঠিক করেছি এই প্রথম দেশের লোককে জানাবো প্রফেসর মরিয়ার্টি এবং শার্লক হোমসের মধ্যে ঠিক কী ধরনের সংঘাত লেগেছিল সেই শেষের দিনগুলোতে, এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল। বিয়ের পর হোমসের সঙ্গে দেখা সাক্ষাৎ কমে এসেছিল বটে, কিন্তু গোলমেলে কেসের সঙ্গীর দরকার হলেই ও আমাকে টেনে নিয়ে যেত বাড়ি থেকে। এরপর তাও কমে এলো। 1890 মাত্র 3টে কেসে তার সান্নিধ্য পেলাম, মাত্র 3টে কেসে। ওই বছরের শীতকালে ফ্রান্স সরকার নিয়োজিত 2টো মামলায় সেমনভাবে জড়িয়ে পড়ল যে খবরের কাগজ থেকে বুঝলাম খুব তাড়াতাড়ি তার দর্শন আর পাবো না আমি। লং টাইম থেকে ফ্রান্সে থাকতে হবে। তাই এপ্রিল 24 সন্ধ্যের পর আমার চেম্বারে তাকে লম্বা পা ফেলে ঢুকতে থেকে সত্যি হকচকিয়ে গেলাম। দেখলাম দারুণ ফ্যাকাশে মেরে গেছে আগের থেকে। আমার দৃষ্টি অনুসরণ করে ও আমার মনের কথা বুঝে নিল। বলল, ওয়াটসন, জানলার খড়খড়িটা নামিয়ে দিলে তোমার অসুবিধা হবে? নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি তোমার মনের অবস্থা। কাজের চাপে নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না ভাই এখন। বলেই দেওয়ালে পিঠ ঘষতে ঘষতে এগিয়ে গিয়ে খড়খড়ি বন্ধ করে ছিটকিনি আটকে দিল হোমস। খুবই আতঙ্কে আছো দেখছি। হ্যাঁ, তা আছি। কিসের এত আতঙ্ক তোমার? এয়ার গানের। মাই ডিয়ার হোমস, কি আবল তাবল বকছো? ওয়াটসন, ছায়া দেখে চমকে ওঠা আমার কোষ্ঠীতে লেখেনি। দ্যাটস ইউ নো ভেরি ওয়েল। বাট আসন্ন বিপদকে অবহেলা করার মধ্যে বাহাদুরি কিচ্ছু নেই ভাই। এনিওয়েজ, একটু দেশলাইটা দাও তো। সিগারেট ধরিয়ে 2-4 টান মেরে যেন অনেকটা সহজ হলো হোমস। ইয়াপ, আই হ্যাভ টু লিভ। আমি কিন্তু তোমার বাগানের পেছন পাঁচিল টুপকে পালাবো। হ্যাঁ, কি ব্যাপার বলো তো হোমস? উত্তরের আলোর সামনে হাত বাড়িয়ে ধরল হোমস। দেখলাম আঙুলের গাঁট ফেটে গেছে এবং রক্ত ঝরছে। কি বুঝলে ওয়াটসন? খুব একটা হালকা ব্যাপার নয়, বুঝতে পারছো তো? ইয়ে মিসেস ওয়াটসনকে দেখছি না। বাড়ি নেই, কয়েকদিনের জন্য বাইরে গেছে। ও রিয়েলি? তাহলে তুমি আমার সঙ্গে চলো না, ফর আ উইক। পসিবল? সে ঠিক আছে, কিন্তু কোথায়? যেদিকে 2 চোখ চায়। আরে চলো না ভাই। এ তো বড় রহস্যজনক ব্যাপার। লক্ষ্যহীনভাবে ছুটি কাটানোর ধাঁচ শার্লক হোমসের অ্যাটলিস্ট নেই। ফ্যাকাশে মুখ, শুকনো আকৃতি দেখেও মনে হচ্ছে মানসিক উৎকণ্ঠা চরমে পৌঁছেছে, নার্ভ টান টান হয়ে রয়েছে। আমার নীরব প্রশ্ন চোখের ভাষায় পড়ে নিয়ে হাঁটুতে কনুই রেখে বসল। আঙুলের ডগাগুলো এক করে বুঝিয়ে পড়ল এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছে তার দিন।
ওয়াটসন, ডিড ইউ হ্যাভ এভার হার্ড অ্যাবাউট প্রফেসর মরিয়ার্টি? প্রফেসর মরিয়ার্টি? না, কোনোদিনই শুনিনি। এ ব্যাপারের মজা তো এখানেই। এ কি বলে প্রতিভা, বুঝলে ওয়াটসন? সারা লন্ডন জুড়ে ছেয়ে আছেন, অথচ কেউ তার নাম শোনেনি, কেউ তার টিকিটা ছুঁটে পাচ্ছে না। অপরাধ জগতের একদম শিরোমণি তিনি। ওয়াটসন, এই মানুষটিকে যদি সমাজ থেকে নির্মূল করতে পারি না, তাহলে বুঝবো আমার কর্মজীবনের চূড়ান্ত সাফল্য এসছে। দেখো, আমার এখন যা স্ট্যান্ডিং, মানে যে অবস্থায় আমি এখন রয়েছি, তাতে আমার কোনো কেস না করলেও চলে, বসে বসে খাবো। কিন্তু পারছি না ওয়াটসন। এই লোকটা একটা বিভৎস মাকড়সার মতো ছেয়ে রয়েছে, কেউ তার টিকিটা ছুঁতে পারছে না। বাবা, তুমি ধরবে কি? তুমি তো তার অ্যাডমায়ারার। কিন্তু সে করেছে কি? লোকটা কিচ্ছু করছে না, খালি বসে বসে প্ল্যান করছে, আর তার যে পোষা লোকেরা রয়েছে তারা সেই কাজগুলো করে দিচ্ছে। যতদিন জানবো প্রফেসর মরিয়ার্টির মধ্যে একজন ক্রিমিনাল বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে লন্ডন শহরে, ততদিন আমি শান্তি পাবো না ওয়াটসন, সুখে আমার দিন কাটবে না। কারণ তার সাথে টক্কর দেওয়ার মতো তো কেউ নেই। বাট ইউ নো, মাই নেম ইজ শার্লক হোমস। ফ্যান্টাস্টিক পার্সোনালিটি ওয়াটসন। উঁচু বংশের ছেলে, কিন্তু হাইলি কোয়ালিফাইড, অ্যান্ড ম্যাথমেটিক্সে তার প্রতিভা অসাধারণ। অমন না, মাথা কোটিতে একটা দুটোই পাওয়া যায়। মাত্র 21 বছর বয়সে, বুঝলে ওয়াটসন, বাইনোমিয়াল থিওরেম নিয়ে এমন একটা আশ্চর্য থিসিস লিখেছিল না, যে তাবর তাবর ম্যাথমেটিশিয়ানদের টনক নড়ে গিয়েছিল। আর সেটা স্বীকৃতিও পেয়েছে সারা ইউরোপে। সেই থিসিসের জোরেই একটা ছোটখাটো ইউনিভার্সিটিতে ম্যাথমেটিশিয়ানের চেয়ারও পেয়েছিল। কিন্তু কি জানো তো ওয়াটসন, ক্রাইমের দিকে ঝোঁকসে পেয়েছিল জন্মসূত্রে। রক্তে লুকিয়েছিল একটা ক্রূর অপরাধী, একটা শয়তানি প্রবৃত্তি। গাণিতিক প্রতিভায় সেটা বিলুপ্ত না হয়ে বিপজ্জনকভাবে বেড়ে গেল। অসাধারণ মানসিক শক্তির দৌলতে খারাপ কাজ করার ক্ষমতাও বেড়ে গেল। অনেক রকম ভয়ঙ্কর কথা শোনা যেত তার সম্পর্কে। শেষকালে অধ্যাপনা ছেড়ে চলে এলো লন্ডনে। সেনাবাহিনীর কর্নেল হয়ে জাঁকিয়ে বসলো শহরে। সাধারণ মানুষ এর চেয়ে বেশি খবর রাখে না। কিন্তু ইউনো, মাই নেম ইজ শার্লক হোমস। আমার থেকে বেশি তার সম্বন্ধে আর কেই বা জানবে বলো? দেখো ওয়াটসন, বিরাট এই লন্ডন শহরের ক্রিমিনোলজির নারী নক্ষত্রের খবর আমি রাখি। আমার চাইতে উঁচু মহলের ক্রিমিনালদের খবর আর কেউ রাখে না। অনেকদিন ধরে আঁচ করছিলাম, জানো, একটা অদৃশ্য শক্তি প্রচ্ছন্ন থেকে সুতো নাড়ছে। কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু তার পরিকল্পনা মতোই সব হচ্ছে। খুন, ডাকাতি, জালিয়াতি, প্রতিটি অপরাধের পেছনে বারবার করে এই প্রচণ্ড শক্তির অস্তিত্ব আমি টের পেয়েছি। অনেকগুলো কেস যেগুলো আমার কাছে এসেছিল সেগুলোতেও এটা টের পেয়েছি। আবার যেগুলো আমার কাছে আসেনি সেগুলোতেও এর প্রচ্ছন্ন টান পাওয়া গেছে। এই প্রফেসর না শুধু বসে বসে প্ল্যান করেন, ব্ল্যাকবোর্ডে অঙ্ক করার মতো আর কি। প্ল্যানটা করেন, তার লোকেদেরকে সেখানে লেলিয়ে দেন, তারপর যদি পুলিশ তাদেরকে ধরে, তাদেরকে তিনিই আবার টাকা দিয়ে বা জোর খাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন। বুঝতে পারছো ওয়াটসন? ওয়াটসন, অপরাধ দুনিয়ার নেপোলিয়ান বলতে পারো প্রফেসর মরিয়ার্টিকে। মাকড়সার মতো জাল পেতে সে ঠিক মাঝখানটাতে বসে থাকে, নিজে নড়ে না, কিচ্ছু করে না, শুধু পরিকল্পনা করে। বিশাল সংগঠনের অগুন্তি অপরাধী তার চক্রান্ত অনুসারে একটার পর একটা অপরাধ করে বেড়ায়। যদি ধরা পড়ে তবে প্রফেসরই টাকা দিয়ে উকিল ব্যারিস্টার লাগিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু ঘুণাক্ষরে কেউ কল্পনা করতে পারে না যে নাটের গুরুটি আসলে কে। তার যে অর্গানাইজেশন না, তার অসাধ্য কিচ্ছু নেই। যে কোনো কুকাজ করতে পারে তারা। কাউকে খুন করার দরকার হলে, কারো ঘর তল্লাশির প্রয়োজন হলে বা মূল্যবান দলিলপত্র উধাও করে দেওয়ার প্রয়োজন দেখা দিলে শুধুমাত্র প্রফেসর মরিয়ার্টিকে খবর দিলেই হলো। নিজের লোক দিয়ে সুচারুভাবে কুকর্মটি তিনি করিয়ে নেবেন। ধরা পড়লে খালাসও করে নিয়ে আসবেন। ওয়াটসন, আমার নিজস্ব বিচার বুদ্ধি আর বিশ্লেষণী ক্ষমতা দিয়ে তিল তিল করে এগিয়ে অনেক বাধা বিঘ্ন সরিয়ে
শয়তান শিরোমণি এই প্রফেসরের নাগাল আমি ধরেছি, বুঝলে? এখন উঠে পড়ে লেগেছি দেশের লোকের সামনে এর মুখোশটা খুলে দেওয়ার জন্য। তা সেই ফাইনাল শোডাউনটা কবে? ওয়াটসন, সমস্যাটা কি জানো? মহা ধড়িবাজ এই প্রফেসর নিজেকে হাজার গণ্ডির মধ্যে এমন আগলে রেখে দিয়েছে যে কাছে তার কে যায় কার সাধ্য। হ্যাঁ, আইনের চোখে সে কিন্তু নির্দোষ। হ্যাঁ, কোন রকম তার অপরাধ আদালতে প্রমাণ করা যাবে না। 3 মাস আমি এক নাগাড়ে সাক্ষ্য আর প্রমাণ খুঁজেছি যাতে তাকে অ্যাটলিস্ট আদালত অব্দি টেনে নিয়ে যাওয়া যায়। আর এই 3 মাসে হাড়ে হাড়ে বুঝেছি, বুঝলে, বুদ্ধির যুদ্ধে আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী বলে যদি দুনিয়ায় কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে প্রফেসর মরিয়ার্টি। ফ্যান্টাস্টিক ক্যারেক্টার ওয়াটসন, ফ্যান্টাস্টিক। বারে বারে আমাকে ঘোল খাওয়ালেও এইবার আমি ওকে ধরেছি। একটা ছোট্ট ভুল করেছিল বেচারা, কেউ করে। সেই ভুলের সুযোগ নিয়ে জানো তো আমি ওর অনেক কাছে এগিয়ে এসেছি, চারধারে জাল গুটিয়ে নিয়েছি। ছোট্ট একটা মারাত্মক ভুলের দৌলতেই আর কয়েকদিন, মানে এই কামিং সানডে, তার দলের সব কটা রাঘব বোয়ালকে একসাথে টেনে তুলব। ধরো সামনের সোমবারেই দ্য ফাইনাল শোডাউন। দলবল সমেত পুলিশের হাতে ধরা পড়বেন স্বয়ং প্রফেসর মরিয়ার্টি। আর শুরু হবে শতাব্দীর সবচেয়ে বড় ফৌজদারি মামলা। আমাদের গোয়েন্দাদের ইতিহাসে যদি কিছু লেখা থাকতো না ওয়াটসন, তাহলে আমাদের ডুয়েলটা ডেফিনেটলি লেখা থাকবে। আর তোমাকে তোমার স্টোরির একটা ধামাকেদার এন্ডিংও দিয়ে যাব। তবে 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 ওয়াটসন, সামান্য তাড়াহুড়ো করলেই ওরা হাত ফসকে পালাতে পারে, একদম লাস্ট মোমেন্টেও। কারণ হি ইজ দ্য আনডিসপিউটেড কিং অফ দ্য ক্রাইম, মাই ডিয়ার ওয়াটসন। বাট ইউ নো, আমিও তো শার্লক হোমস। দেখা যাক কি হয় এরপর। তবে জানো তো, সব ভালো হতো যদি এত কাণ্ড প্রফেসরের অজ্ঞাতসারে করতে পারতাম। কিন্তু লোকটা এত ধড়িবাজ না, বলবার মতো নয়। তাকে জালে ফেলবার জন্য আমি যা যা করেছি, এভরি স্টেপ সে লক্ষ্য করেছে, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাও করেছে। কিন্তু আমিও নাছোড়বান্দার মতো অন্য দিক দিয়ে তাকে চেপে ধরেছি। সাইলেন্ট ডুয়েলের এই কাহিনী যদি কোনোদিন লেখা হয় ওয়াটসন, তাহলে দেখবে গোয়েন্দাগিরির ইতিহাসে এরকম গৌরবময় ঘটনা আর কোনো দ্বিতীয় নেই। বুদ্ধির খেলায় এত চমক আমি কখনোই দেখাতে পারিনি। বারে বারে এভাবে পর্যদস্তও কখনো হয়নি। প্রতিদ্বন্দ্বীর হাতে এরকম নাকানি চোবানিও কখনো খাইনি। সে যত গভীরে তলিয়েছে, আমি আরো গভীরে ডুব দিয়েছি। আজ সকালেই লাস্ট প্ল্যানটা ছকে ফেলেছি, আর মাত্র 3 দিনের মধ্যে লীলা খেলা শেষ হবে প্রফেসরের। ঘরে বসে এইসব ভাবছি জানো তো ওয়াটসন, এমন সময় দরজা খুলে আমার সামনে এসে দাঁড়ালেন কে জানো? স্বয়ং প্রফেসর মরিয়ার্টি। ইউ নো ওয়াটসন, মাই নার্ভ ইজ স্টেডি। বাট বিশ্বাস করো, তাকে দেখে না আমি সত্যিই চমকে উঠেছিলাম। এই মানুষটার প্রতি বর্গ ইঞ্চি আমার মুখস্থ। অত্যন্ত রোগা, লম্বা কপালটা সাদা গম্বুজের মতো ঠেলে বার করা, দুটো চোখ যেন কোটরে ঢুকে গেছে, কিন্তু সেই চোখে অন্তর্ভেদী দৃষ্টি। ক্লিন শেভেন, দেখতে কিন্তু অনেকটা অধ্যাপকের মতোই জানো তো। অতিরিক্ত পড়াশোনা করার জন্য 2 কাঁধ গোল, মাথা সামনের দিকে ঝুঁকে রয়েছে, একটু কোলকুঁজো ভাব। আর জানো তো ওয়াটসন, সাপের মতো মাথাটা এক নাগাড়ে দুলে চলছে ডাইনে আর বাঁয়ে, যেমন ভাবে সাপ ফনা দোলায়, অনেকটা এইভাবেই। 2 চোখে নিশ্চিম কৌতূহল জাগিয়ে ভুরু কুঁচকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন প্রফেসর, আর বললেন, আই হ্যাভ এক্সপেক্টেড মাথার সামনের দিকটা আপনার আর একটু বেশি পরিণত হবে। ড্রেসিং গাউনের পকেটে একটা গুলি ভরা রিভলভারের ট্রিগারে আপনি হাত দিয়ে বসে আছেন। ভেরি ডেঞ্জারাস, ইউ নো দ্যাট রাইট? ব্যাপারটা হয়েছে কি জানো ওয়াটসন, প্রফেসরের অকস্মাৎ আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বুঝেছি যে আমার প্রাণহানি ঘটতে পারে এবার। তাই চোখের নিমেষে ড্রয়ার থেকে রিভলভার নিয়ে ড্রেসিং গাউনের পকেটে রেখে বাগিয়ে ধরেছিলাম তার দিকে। কিন্তু লোকটা দেখে নিল।
এখন তা বার করে রাখলাম টেবিলের ওপর। প্রফেসরের চোখে যে দৃষ্টি দেখেছিলাম ওয়াটসন, মিটি মিটি হাসির ছটাতেও তার ভয়াবহতা কিন্তু ঢাকা পড়েনি। হাতে রিভলভার কাছে দেখে তাই স্বস্তি বোধ করছিলাম আমি। আমাকে দেখছি চেনেন না আপনি। ঠিক উল্টো, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। প্লিজ বি সিটেড। বলুন, আপনার কি হেল্প করতে পারি? হেল্প? আপনি শার্লক হোমস, আমায় হেল্প করবেন আপনি? এনিওয়েজ, যা বলবো বলে এসছি তা তো আপনি জানেন। দেন প্রফেসর, ইউ নো মাই অ্যান্সার টু। So, is this your last answer, Mr. Holmes? ডেফিনেটলি। এরপর পকেটে হাত দিল প্রফেসর। তৎক্ষণাৎ ছো মেরে আমি রিভলভারটা তুলে নিলাম, কিন্তু প্রফেসর পকেট থেকে একটা স্মারক পত্রিকা বার করলো। দেখলাম তাতে লেখা অনেকগুলো তারিখ, জানো তো? প্রফেসর বললেন, 4th জানুয়ারি আমার পথ মারিয়েছেন আপনি। 23rd আমার টেম্পটেড করেছেন। মিডল অফ ফেব্রুয়ারি একটা সাংঘাতিক ঝামেলায় ফেলেছিলেন। এন্ড অফ মার্চ আমার সব প্ল্যানিং ডিস্ট্রয় করেছেন। না, এই এপ্রিলের শেষে এমন জাল বিস্তার করেছেন যে আমার ব্যক্তিগত স্বাধীনতা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। আপনার এই বিরামহীন উৎপাতের জন্য এই বিপদে পড়েছি আজ আমি। It's intolerable to me. It's intolerable to me, Mr. Holmes. তাহলে আপনি প্রস্তাব দিন, কি করি? Be out of my path, Mr. Holmes. ডেফিনেটলি প্রফেসর, বাট আফটার মানডে। ছি 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 মিস্টার হোমস, আপনার মতো বুদ্ধিমান মানুষের মুখে এ কথা তো শোভা পায় না। ইউনো, এর পরিণাম যে ভালো হবে না। হাসছেন? বেশ বেশ বেশ, হেসে নিন। বাট ইউ শুড নো, আমার কথা নড়চড় হয় না। এবার যে রাস্তা ধরব তাতে আপনার সর্বনাশ 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 করে ছাড়ব। ইউ নো প্রফেসর, বিপদ আমার কাজে নিত্য সঙ্গী। ধুর মশাই, বিপদের কথা কে বলছে? একেবারে শেষ হয়ে যাবেন আপনি। আপনার যত বুদ্ধি থাক না কেন, আমার এই অর্গানাইজেশনের পাওয়ার আপনি এখনো আঁচও করতে পারেননি। একেবারে না পিষে ছেড়ে দেবো আপনাকে। ইউ গেট ইট? ও হো হো, আমি ভুলে গিয়েছিলাম। আই হ্যাভ টু লিভ। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর। মিস্টার হোমস, আপনার জন্য দুঃখ হচ্ছে। আপনি ঠিক কি কি চাল চেলেছেন তার সবটা আমি জানি, সবটা। সোমবারের আগে আপনি আমাদের গায়ে হাতও দিতে পারবেন না। আপনি ভেবেছেন আপনার সঙ্গে আমার এই ডুয়েলটায় আপনি আমাকে হারাবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন, শেষ পর্যন্ত খতম করে দেবেন। ভুল 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 ভুল
ভুল মিস্টার হোমস, ভুল। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমাকে শেষ করতে গিয়ে আপনি নিজেই শেষ হয়ে যাবেন। আমার পথ ছেড়ে দিন। প্রফেসর, আপনাকে শেষ করবার পর যদি আমাকে শেষ হয়ে যেতে হয়, তাতে আমার অন্তত কোনো দুঃখ নেই। প্রথম সম্ভাবনাটা ঘটবে কিনা আমি জানি না মিস্টার হোমস, কিন্তু দ্বিতীয়টা, ওটা অবধারিত। তাহলে আবার দেখা হবে মিস্টার হোমস। টিল দেন, বাই বাই। ওয়াটসন, বুঝলে তো, সেই থেকে আমি বেশ অস্বস্তির মধ্যে রয়েছি। প্রফেসর কখনো ফাঁকা ভয় কিন্তু দেখান না। প্রফেসর মরিয়ার্টি কি এর মধ্যে চড়াও হয়েছে তোমার উপর? মাই ডিয়ার ওয়াটসন, তুমি এখনো বুঝতে পারছো না আমার প্রতিপক্ষ কে। প্রফেসর মরিয়ার্টি কখনো পায়ের তলায় ঘাস গজাতে পর্যন্ত দেন না। আজ দুপুরে কি জানো তো, অক্সফোর্ড স্ট্রিটে গিয়েছিলাম। মোড়ের মুখে একটা ঘোড়ার গাড়ি আরেকটু হলে চাপা দিত আমায়। লাফিয়ে উঠলাম ফুটপাথে, গাড়িটা অদৃশ্য হয়ে গেল। এটার পরে একটা থানিট হঠাৎ পায়ের কাছে পড়ে গুঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকলাম, পাশের বাড়িতে উঠলাম, দেখলাম কেউ কোথাও নেই। রাজ্যের থানিট সেখানে জড়ো করা রয়েছে। কি বলছো কি হোমস? দেন পুলিশ কি বলল? আর পুলিশ ওয়াটসন, পুলিশ বলল হাওয়ায় একটা ইঁট খসে পড়েছে। কি বুদ্ধি এদের, হ্যাঁ। দেন ঘোড়ার গাড়ি চেপে দাদার বাড়ি গিয়ে সারাদিন কাটালাম। তারপর বিকেলবেলা তোমার এখানে আসবার জন্য বেরিয়েছি, হঠাৎ একজন লাঠি নিয়ে তাড়া করলো। খুশি মেরে তার দাঁত কপাটি উড়িয়ে দিয়েছি, থানাতেও পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওয়াটসন, দেখবে 10 মাইল দূরে ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষছে যে ম্যাথমেটিশিয়ানটি, তার সঙ্গে পুলিশ কিন্তু কোনো রকমভাবেই এই লেঠেলের সম্পর্ক খুঁজে বার করতে পারবে না। সেই জন্যই তোমার ঘরে ঢুকে জানলাটা বন্ধ করে দিয়েছি। তাই কথা শেষ হলেই পালাবো বাগানের পাঁচিল টপকে। হোমস এরকমই ফিয়ারলেস অল দ্য টাইম, কিন্তু মাথার উপর মরণের খাড়া নিয়ে সেদিন যেরকম নিশ্চিত নির্বিকারভাবে বিপদের বিবরণ দিতে শুনলাম, তেমন কখনো দেখিনি। হোমস, অ্যাটলিস্ট রাতটুকু তো এখানে কাটাবে। না না না, পাগল নাকি? তাতে তুমি বিপদে পড়বে ওয়াটসন। পরিকল্পনা মতো পুলিশ এখন ওদের পেছনে লেগে থাকুক, আমি গা ঢাকা দিয়ে থাকতে চাই। তবে তোমাকে চাই বন্ধু, তোমাকে ডাকছি সেই জন্যই। চলো না, কয়েকদিনের জন্য তো। লিসেন, আই হ্যাভ নো প্রবলেম। আমি পেশেন্টদের ভার অন্য ডাক্তারদের হাতে দিয়ে যাব। ফ্যান্টাস্টিক, এই তো চাই। কাল সকালে বেরোতে পারবে? শিওর মাই ফ্রেন্ড, যদি সেরকমই দরকার পড়ে তাহলে তাই। দরকার মানে খুবই দরকার ওয়াটসন। তাহলে শোনো, ঠিক যা বলবো মনে রাখবে, হ্যাঁ। আমি কিন্তু ডুয়েল লড়ছি লন্ডন শহরের সব থেকে ধুরন্ধর ক্রিমিনালের সঙ্গে। গাড়ি এলেই তুমি তাতে লাফিয়ে উঠে লাউডার আর্কেড এর এই ঠিকানায় গাড়িটা হাঁকাতে বলবে। আর্কেডে পৌঁছেই দৌড়ে ওপারে পৌঁছবে। তখন অ্যারাউন্ড ঠিক 9:15 দেখবে ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা ব্রুহাম গাড়ি, কচুয়ানের গায়ে লাল কলারওয়ালা কালো কোট। এই গাড়িতে চেপে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছবে যখন কন্টিনেন্টাল এক্সপ্রেস ছাড়ে। ক্লিয়ার? আচ্ছা, আজ রাতেই তোমার মালপত্র লোক মারফত ভিক্টোরিয়া স্টেশনে পাঠিয়ে দেবে। কাল সকালে যাকে গাড়ি ডাকতে পাঠাবে সে যেন প্রথম দুটো গাড়ি যেচে আসতে চাইলেও ছেড়ে দিয়ে থার্ড গাড়িটা নেয়। ওকে, কিন্তু তুমি কোথায় থাকবে? আমি স্টেশনে থাকব। ইঞ্জিনের পেছনে ফার্স্ট ক্লাস বগির সেকেন্ড কামরাটা আমাদের জন্য রিজার্ভ করা আছে। এই বলে হোমস পিছনের বাগানে গিয়ে পাঁচিল টপকে সোজা চম্পট দিল সেরাতের মতন, পাছে আমার না ক্ষতি হয়। তাই হাজার রিকোয়েস্টেও আমার বাড়িতে রাতটা কাটালো না হোমস। পরের দিন অক্ষর অক্ষর মেনে চলে গেলাম ওর নির্দেশে। স্টেশন পৌঁছে রিজার্ভ কামরায় উঠে বসলাম বটে, কিন্তু যার জন্য আসা সে হোমসের টিকিটাও দেখতে পেলাম না। ট্রেন ছাড়তে তখন মাত্র 7 মিনিট বাকি, বা শ্রেণীপাত্তা। প্রচণ্ড টেন্সড হয়ে পড়লাম। আরও বিপদ শুরু হলো উপস্থিত এক থুরথুরে বুড়ো ইতালিয়ান পাদ্রিকে নিয়ে। ভদ্রলোক ইংরাজি জানেন না, আমিও ইতালিয়ান ভাষা জানি না। তিনি মেয়েটার সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে ঝগড়া টগড়া করার কোন ফাঁকে যে আমাদের রিজার্ভ কামরায় উঠে পড়েছেন তা বুঝতেই পারিনি। যখন দেখতে পেলাম তখন অলরেডি ট্রেনের হুইসেল বেজে গেছে।
ভদ্রলোককে বোঝাতেই পারলাম না যে এটা রিজার্ভড কামরা। তাছাড়া হোমস শেষ পর্যন্ত না আসায় এবং নিশ্চয়ই কোনো মারাত্মক বিপদে পড়েছে এটা বুঝতে পেরে তখন আমার মাথার ঘায়ে কুকুর পাগল হওয়ার মতন অবস্থা। বা ট্রেন একটু নড়ে চড়ে উঠতেই শার্লক হোমসের শকত বাণী শুনলাম ঠিক কানের কাছে। মাই ডিয়ার ওয়াটসন, এখনো পর্যন্ত গুড মর্নিং টুকু বললে না আমাকে। কমপ্লিট চমকে গিয়ে ফিরে তাকালাম থুড়থুড়ে বুড়োর তালের নুরসি পাদ্রিটার দিকে। দেখতে দেখতে মিলিয়ে গেল তার মুখের অজস্র চামড়ার ভাঁজ আর বলিরেখা। লম্বা নাকটা উঠে এলো নিজের স্বাভাবিক জায়গায়, নিচের ঠোঁটটা আর ঝুলে লইল না। উধাও হলো অস্ফুট বকুনি, অদ্ভুত চোখে জাগ্রত হলো স্ফুলিঙ্গ, এবং শীত দ্বারা ভাঙা কুঁদো চেহারাটা সিধে হয়ে গেল নিমেষের মধ্যে। বুড়ো পাদ্রির নড়বড়ে চেহারার মধ্যে থেকে যেন কোনো জাদুমন্ত্র বলে বেরিয়ে এলো শার্লক হোমস। সর্বনাশ, দারুণ চমকে দিয়েছে, আমি তো চিনতেই পারিনি। দাঁড়াও ওয়াটসন, বিপদ কিন্তু এখনো কাটেনি। ওই দেখো, স্বয়ং প্রফেসর মরিয়াটি এসে হাজির। ট্রেন তখন গড়াচ্ছে। ভিড় ঠেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো লম্বা মতো এক ব্যক্তি। পাগলের মতন হাত নেড়ে ট্রেন থামাতে চাইল বটে, কিন্তু তখন আর উপায় নেই। দেখতে দেখতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে ট্রেন বেরিয়ে এলো। দেখলে তো ওয়াটসন, এত সাবধান হয়েও ঠিক খবর পেয়ে গেছে ও। যাই হোক, শেষ পর্যন্ত ফাঁকি দিতে পেরেছি। বলে উঠে দাঁড়িয়ে হোমস নিজের ছদ্মবেশের সরঞ্জাম প্যাক করে ঢুকিয়ে রাখলো ব্যাগের মধ্যে। তুমি সকালের কাগজ দেখেছো? না। বেকার স্ট্রিটের খবর তাহলে পাওনি? বেকার স্ট্রিট? বেকার স্ট্রিটের আবার কি খবর? কাল রাতে আমাদের ওই দুখানা ঘরে আগুন লাগানো হয়েছিল, যদিও খুব একটা লোকসান কিছু হয়নি। কি বলছো কি? ওই যে ওদের লেঠেল, পুলিশে ধরা পড়ার পর ভেবেছিল বেকার স্ট্রিটে ফিরে গিয়েছি, তাই আগুন লাগিয়েছিল ঘরে। এখানে এসছে তোমাকে পিছু ধাওয়া করে। আমাকে ওরা হারিয়ে ফেলেছিল। যা যা বলেছিলাম অক্ষরে অক্ষরে পালন করেছিলে তো? শিওর শিওর। যে ব্রুহাম গাড়িটা করে এলে তার কচু আন্টিকে চিনতে পেরেছ? আমার দাদা মাইক্রফটকে চেনো না? কি জানো তো ওয়াটসন, বিপদে পড়লে ভাড়াটে লোকের চেয়ে নিজের লোকই বেশি কাজ দেয়। যাকে এবার মরিয়াটিকে নিয়ে ভাবা যাক। প্রফেসর মরিয়াটি আই থিঙ্ক আর আমাদের নাগাল পাবেন। ভুল বন্ধু, ভুল। মরিয়াটিকে কখনো এত ছোট করে দেখো না। আমার চেয়ে বুদ্ধি তার মোটেই কম নয়। আচ্ছা তুমিই বলো, এমত অবস্থায় আমি কি করতাম? হাত পা ছুড়ে নিশ্চয়ই কাঁদতে বসতাম না? তা কি করতে? স্পেশাল ট্রেন ভাড়া করতাম। তাতেও নাগাল পেতে না। ঠিক উল্টো ওয়াটসন। এই ট্রেন ক্যান্টারবেরিতে কিছুক্ষণ দাঁড়ায়, আর স্টিমার ছাড়তেও 15 মিনিট সময় লাগে। তো তুমি দেখো না, ও এখন স্টিমারে করে অলরেডি ক্যান্টারবেরির দিকে চলেছে। এর মধ্যেই ও আমাদেরকে ধরে ফেলবে। খুনি আসামি নাকি আমরা? ওকেই বরং পৌঁছানোর সাথে সাথে ধরিয়ে দিলে হয় না? তাতে ওয়াটসন আমার 3 মাসের হাড় ভাঙা খাটনি জলে যাবে। বালের গোদাটিকে ধরতে গিয়ে দলের অন্য রাঘব বোয়ালগুলো জাল কেটে ভাগলবা হবে। কিন্তু সোমবার পর্যন্ত যদি অপেক্ষা করি, তবে সব কটাকে একসাথে জালে টেনে তুলতে পারবো। না বন্ধু না, দিস ইজ নট দ্য টাইম। উই হ্যাভ টু ওয়েট। তাহলে এখন উপায়? ক্যান্টারবেরিতে নেমে যাব, মালপত্র নিয়ে ট্রেন চলে যাক। কয়েকদিন তোমার কষ্ট হবে, কিন্তু ঠিক আছে, চালিয়ে নেব। তারপর আমরা নিউ হ্যাভেনের ট্রেন ধরে বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। নানা দেশ ঘুরে, আই মিন জেনিভা হয়ে পৌঁছবো সুইজারল্যান্ডে। দ্যাটস দ্য প্ল্যান। চোরের মতন এইভাবে পালিয়ে বেড়াতে হবে শুনে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল, কিন্তু তর্ক করলাম না। ক্যান্টারবেরিতে নেমে ট্রেন ছেড়ে দিলাম। নিউ হ্যাভেনের ট্রেন তখনও 1 ঘন্টা পরে। এমন সময় চাপা গলায় হোমস বলে উঠল, ওয়াটসন, ওয়াটসন, ওই দেখো। দেখলাম দূরের কেন্ট বনানী থেকে উল্কা বেগে ধোঁয়ার পেছনে উড়িয়ে বেরিয়ে আসছে একটা স্পেশাল ট্রেন। একখানা বগি নিয়ে ছুটছে একটা ইঞ্জিন। তাড়াতাড়ি মালপত্রের আড়ালে লুকিয়ে পড়লাম তার মধ্যে। মুখের উপর ধোঁয়ার বাষ্প ছড়িয়ে দিয়ে নক্ষত্র বেগে পাশ দিয়ে বেরিয়ে গেল স্পেশাল। দিগন্তে মিলিয়ে গেল গাড়ি। প্রফেসরের মাথায় আমার থেকে একটু কম বুদ্ধি আছে, কি বলো ওয়াটসন? তোমার লাইন ভেবে নিয়ে যদি এখানে থামতো প্রফেসর, তাহলে কি হতো? আমাকে খুন করতো। হুমকি তো দিয়েই গেছে, তাই করতো। 2 দিন পর স্ট্রাসবার্গে পৌঁছে
লন্ডনে টেলিগ্রাম করে খবর নিল হোমস। ভীষণ রেগে গেল যা শুনল তাতে। প্রফেসর মরিয়াটি বাদে সব পাই ধরা পড়েছে। রাগে গড়গড় করতে করতে টেলিগ্রামখানা হোমস ফায়ার প্লেসে ফেলে দিল। ওয়াটসন, আমি জানতাম ও পালাবে। আমি থাকলে এমনটা কখনো হতো না। সব কিছু জাল গুটিয়ে নিয়ে আসলাম, ভাবলাম এবার শুধু ধরে নিলেই হবে, তা না, ফসকে গেল। সত্যি লন্ডন পুলিশের ওপর একদম ভরসা করা যায় না। এনিওয়েজ ওয়াটসন, এবার আমাদের একটা ডিসিশন নিতে হবে। হোয়াট টু ডু? এখন কিছু খেয়ে নেবে নাকি নিউ হ্যাভেনে পৌঁছে কিছু খাবে? সেসব পরে দেখা যাবে হোমস। ওয়াটসন, তুমি লন্ডনে ফিরে যাও, বুঝলে? এখানে তোমার জন্য সেফ হবে না থাকাটা। কি বলছোটা কি হোমস? অসম্ভব, কখনো না। ওয়াটসন, ডোন্ট বি সো স্টাবার্ন। আরে তুমি বুঝতে পারছো না কতটা বিপদ অপেক্ষা করছে। আমাকে প্লিজ একা লড়তে দাও প্রফেসরের সঙ্গে। তুমি সঙ্গে থাকলে প্রফেসরের সঙ্গে ডুয়েল হবে না। জীবন মরণের এই খেলায় আমি তোমাকে আনতে পারি না ওয়াটসন। হোমস, বিপদ যে আমাদের সর্বক্ষণের সঙ্গী, এ তো তোমারই কথা ফ্রেন্ড। টানা আধ ঘন্টা কথা কাটাকাটির পর সেই রাতেই দুই বন্ধু জেনেভার পথে পাড়ি জমালাম। এক দেশ থেকে আরেক দেশ, পাহাড় থেকে পাহাড়, গ্রাম থেকে গ্রাম, কখনো পায়ে হেঁটে কখনো গাড়ি নিয়ে টোটো করলাম দুই বন্ধু। প্রকৃতি লীলা নিকেতনের সৌন্দর্য কিন্তু মুহূর্তের জন্যও শার্লক হোমসের মন থেকে প্রফেসরের চিন্তা দূর করতে পারেনি। বিপদ যে পায়ে পায়ে ঘুরছে তা ওর চাহনি দেখেই বুঝতে পারা যায়। দূর গ্রামাঞ্চলেও প্রত্যেকটা লোকের দিকে সজাগ চাহনি নিক্ষেপ করতে দেখেছি তাকে। কাউকে বিশ্বাস করছে না। একবার পাহাড়ি পথে হঠাৎ হুড়মুড় করে একটা মস্ত আলগা পাথর গড়িয়ে গিয়ে সশব্দে পড়ল জলের লেকে। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে পাহাড়ের মাথায় উঠে গিয়ে চারপাশ দেখল হোমস, কিন্তু কাউকে দেখতে পেল না। গাইড বলল ও কিছু নয়, এই অঞ্চলে ওইভাবে পাথর চাঙড় হামেশাই পড়ে। শার্লক কিছু বলেনি, শুধু হেসেছিল। বিচিত্র সেই হাসি দেখিয়ে বুঝলাম কালান্তক যমদূতের মতন কার কড়াল ছায়া আঠার মতন লেগে রয়েছে তার সাথে। সে যা ভয় করছিল তাই সত্যি হতে চলেছে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে জেনেও হোমসের মুখে মৃত্যুর ছায়া দেখিনি, বরং জীবনে ওকে এমন ফুর্তিবাজ অবস্থাতে দেখিনি কখনো। ঘৃণ্য কীট প্রফেসর মরিয়াটির কবল থেকে সমাজকে শেষ পর্যন্ত মুক্ত করার স্বপ্নে মশগুল থেকে যায় প্রত্যেকটা মুহূর্তে। উল্টে আমাকে বুঝিয়েছে, ওয়াটসন, দুঃখ কিসের বলো তো? জীবনটা তো বাজে নষ্ট করিনি। আর আমার জন্যই লন্ডনের লোক এখন থেকে শান্তিতে জীবন কাটাতে পারবে। আমার সব কীর্তি শেষে যেন একটা কীর্তি স্বর্ণাক্ষরে লেখা থাকে যে ইউরোপের সবচেয়ে চালাক কুচক্রী ক্রিমিনালকে আমি যমলয়ে পাঠিয়েছি অথবা শ্রীঘরে পুরেছি। আর আমাকে নিয়ে লেখা তোমার কীর্তির একটা ধামাকেদার এন্ডিং দিয়ে যাব। হোয়াট আই হ্যাভ প্রমিসড অলরেডি। এর পরের ঘটনা সংক্ষেপে ছাড়ছি। বিস্তারিত বলবার মতন মনের অবস্থা আমার আর নেই, তবে কিছুই বাদ দেব না, খুঁটিয়েই বলবো। 3 মে মেরিজেন গ্রামে একটা সরাইখানায় উঠলাম। বৃদ্ধ মালিক বললেন যেন রাইখেন পার্ক জলপ্রপাত আমরা দেখে যাই। 4 মে বিকেল নাগাদ রওনা দিলাম রোজনলাউ গ্রামের দিকে। যাবার পথে দেখতে গেলাম রাইখেন পার্ক জলপ্রপাত। সে কি ভয়ঙ্কর দৃশ্য! বুক যেন কেঁপে ওঠে, কানের পর্দা যেন ফেটে যায়। স্মৃতির পর্দায় আতঙ্কের শিহরণ জাগিয়ে চিরকালের মতন লেগে থাকে। বরফ মেশানো সবচেয়ে জলস্রোত ভীম বেগে বজ্রনাদে ধেয়ে পড়ছে বহু নিচে, দুপাশের কুচকুচে কালো খোঁচা খোঁচা ধারালো বল্লমকৃতি পাথরের মধ্যে দিয়ে। বাড়িতে আগুন লাগলে যেভাবে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ওঠে, ঠিক সেইভাবে জলবাষ্প উঠছে তো উঠছেই। সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে তার কোনো বিরাম নেই, এক মুহূর্তের জন্য বিরাম নেই। বিকুল বেগে বিকট শব্দে ফুটন্ত জলধারা আঁচড়ে পড়ার মধ্যে চাপা গুম গুম সেই বিভৎস শব্দ শুনলেই মনে হয় যেন অমানসিক অর্ধেক পশু অর্ধেক মানুষের রক্ত জল করা আকাশ ফাটা বিকট চিৎকার। কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে থাকলেও মাথা ঘুরে যায়। পথ মাঝখানে শেষ হয়েছে। প্রপাতের একদম ধার পর্যন্ত না যাওয়া গেলেও প্রপাত দেখতে কোনো অসুবিধা হয় না। আমরাও শেষ পর্যন্ত আর গেলাম না, ফিরতে যাচ্ছি। ঠিক এমন সময় ছুটতে ছুটতে এলো এক সুইস ছোকরা। চিঠি পাঠিয়েছে মেরিনজেন গ্রামে সরাইখানা বুড়ো মালিক। ডাক্তার ওয়াটসন
এক্ষুনি এলে বড় উপকার হয়। একজন ইংরেজ মহিলা দেশ দেখতে এসে হঠাৎ সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছে। ইংরেজ ডাক্তার ছাড়া সুইস ডাক্তার দেখাতে তিনি রাজি নন। হয়তো আর 1 ঘন্টা বাঁচবেন, তাহলেও শেষ মুহূর্তে একজন ইংরেজ ডাক্তারকে পাশে চাইছেন। নট অ্যাট অল, আমি এই মুহূর্তে এখান থেকে যেতে পারবো না। ওয়াটসন, এখন আমার সাথে থাকার থেকেও তোমার সেখানে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তুমি ফার্স্টলি একজন ডক্টর, সো তুমি যাও, কিচ্ছু হবে না। আই উইল ওয়েট ওভার হেয়ার। আর ততক্ষণ নয় এই নতুন বন্ধুটি থাকবে আমার সাথে, সো ডোন্ট ওয়ারি। যাও যাও। হোমসকে ছেড়ে যেতে মন চাইল না, কিন্তু মৃত্যু পথযাত্রিনীর শেষ অনুরোধ ঠেলে ফেলাও সম্ভব নয়। তাই ঠিক হল, হোমস রোজেনলাউ গ্রামে একা চলে যাবে, আর আমি মেরিন জেনে রোগী দেখে রাতে ওর কাছে যাব। আসবার সময় দেখে এলাম বুকের ওপর 2 হাত রেখে পাহাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে নিমেষহীন চোখে দুরন্ত জলস্রোত দেখছে হোমস। হায় রে, তখন যদি বুঝতাম এই দেখাই আমার শেষ দেখা। শেষ ধাপে পৌঁছে আবার ফিরে তাকালাম। জলপ্রপাত আর দেখতে পেলাম না বটে, তবে একজন দীর্ঘকায় ব্যক্তিকে দ্রুত পদক্ষেপে উঠে যেতে দেখলাম উপরের দিকে। সতেজ দীপ্ত মহিমায় তার যাওয়াটুকুই কেবল আমি দেখেছি। সবুজের পটভূমিকায় কালো ছায়ার মতন দেহরেখার সবটুকু চোখে পড়েনি। একটু পরেই রোগীর চিন্তায় লোকটাকে একদম ভুলে গেলাম। সরাইখানার সামনে পৌঁছালাম ঘণ্টাখানেকের মধ্যেই। দরজায় দাঁড়িয়েছিল বৃদ্ধ মালিক। আমাকে দেখে তো সে অবাক। হোয়াটস দ্য ম্যাটার মিস্টার ওয়াটসন, এত তাড়াতাড়ি? ওয়্যার ইজ দ্য পেশেন্ট? পেশেন্ট? কি বলছেন? হোয়াট? আপনি তো একটা ছেলেকে পাঠালেন এই চিঠিটা দিয়ে। চিঠি? কই দেখান। আমি চিঠিখানা এগিয়ে দিলাম তার দিকে। তিনি চিঠিটা নিয়ে খুঁটিয়ে দেখলেন। হ্যাঁ, হোটেলের প্যাডেই লেখা হয়েছে, বাট আমি লিখিনি। ওকে, দাঁড়ান। আপনাদের বেরোনোর পর এক ইংলিশম্যান এসেছিলেন। তিনি চিঠি লেখার জন্য আমার কাছ থেকে প্যাড চেয়েছিলেন। মনে হয় তিনি লিখেছেন। আমার পায়ের তলার মাটি মনে হয় একটু দুলে উঠল। তার মানে প্রফেসর মরিয়ার্টি। প্রফেসর মরিয়ার্টির নতুন ছক, তাই আমাকে আলাদা করে দেওয়া হলো শার্লকের থেকে। আমি দৌড়াতে শুরু করলাম। এই যে এদিকে প্রফেসর, প্রফেসর এদিকে এদিকে। কতক্ষণ ওয়েট করালেন আমাকে। সো প্রফেসর, হোয়াটস দ্য প্ল্যান নাও? মিস্টার হোমস, এত বললাম, এতবার বললাম, তবু শুনলেন না, তাই তো? শেষমেশ সেই আপনার জন্য আমি সব হারালাম, সব। আর এবার I am all yours, Professor Moriarty. মজা মজা করছেন এখনো? আপনাকে বলেছিলাম আপনাকে, তাও শুনলেন না। এবার মজাটা টের পাইয়ে দেব। You filthy! নামতে সময় লেগেছিল 1 ঘন্টা, উঠতে লাগলো 2 ঘন্টা। হোমসকে শেষবারের মতন যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেখানে গিয়ে শুধু তার ছড়িটা দেখলাম থেজতে অবস্থায় পড়ে আছে। সে নেই, সে আশেপাশে কোথাও নেই। 3 ফুট চওড়া এই সংকীর্ণ পথের একদিকে মৃত্যুকূপের মতন গভীর খাদ, আর একদিকে আকাশ ছোঁয়া পাহাড়। এই দুইয়ের মাঝে কার পথ ছেয়ে দাঁড়িয়েছিল হোমস? প্রফেসর মরিয়ার্টির? সুইস ছোকরাটা তাহলে চতুর চূড়ামণি প্রফেসরের চর। কিন্তু হোমস এখন কোথায়? প্রথমটা বিবল হয়ে পড়লেও আস্তে আস্তে সামলে নিয়েছি নিজেকে। হোমসের পদ্ধতির সাথে পরিচয় আমার দীর্ঘদিনের। সেই পদ্ধতি অনুসরণ করেই দেখলাম কোথাও তার পায়ের ছাপ আছে কিনা। পেলাম না। 2জন লোকের পায়ের ছাপ পাথরের রাস্তার পরেই ভিজে কাদার উপর দিয়ে কিনারা পর্যন্ত গেছে, কিন্তু কোনো ছাপে আর ফিরে আসেনি।
দুজনের কেউই কাদা মারিয়ে ফেরেনি, অথচ কাদা এত নরম যে পাখি হেঁটে গেলেও দাগ পড়বে। গেলাম কিনারা পর্যন্ত, সেখানকার কাঁটা ঝোপ আর ফার্ন ছিঁড়ে কুঁড়ে একাকার হয়ে গেছে, কাদায় পিণ্ডি পাকিয়ে গেছে, যেন যেন প্রচণ্ড ধস্তাধস্তি হয়েছে দুই ব্যক্তির মাঝে। তারপর মুখ বাড়ালাম সুগভীর খাদের অতল গহরে। উত্থিত জলবাষ্প ফোয়ারার মতন ছিটকে এসে ভিজিয়ে দিল আমার মুখ। অর্ধমানবিক বিকট হাহাকারে ফেটে গেল যেন আমার কানের পর্দা। ফাঁকে ফোঁক করে দৃষ্টি সঞ্চালন করেও কোনো চিহ্ন পেলাম না কারোর। বারবার বুক ফাটা চিৎকার করেও সাড়া পেলাম না। হোমস সাড়া দিল না আমার ডাকে। শুধু বাতাস গুঙিয়ে উঠল, প্রপাত কেঁদে চলল, ধ্বনি আর প্রতিধ্বনির রেশ দূরে মিলিয়ে গেল। ফিরে এলাম। কি অবস্থায় ফিরলাম তা শুধু আমিই জানি, আর জানে ভগবান। হোমসের ফেলে যাওয়া ছড়ির কাছে ওর চকচকে সিগারেট কেসটাও রয়েছে দেখলাম। তলায় একটা চৌকোনো কাগজে মুক্তাক্ষরে লেখা আমার নামে একটা চিঠি, খুব যত্ন করে লেখা, যেন বেকার স্ট্রিটের বসবার ঘরে বসে গুছিয়ে শেষ চিঠি লিখেছে শার্লক হোমস। মাই ডিয়ার ওয়াটসন, প্রফেসর মরিয়ার্টির অশেষ দয়া যে তিনি এই শেষ চিঠিখানা লিখবার সুযোগ আমাকে দিয়েছেন। হি ইজ ওয়েটিং। শেষ হিসাব নিকাশটা তো এখনো বাকি। তবে অ্যাট দিস মোমেন্টও একটা কথা ভেবে খুশি না হয়ে পারছি না, জানো তো ওয়াটসন। এইরকম একটা দুর্দান্ত কুশলী ব্যক্তির করাল ছায়া থেকে অবশেষে সমাজকে আমি চিরতরে রেহাই দিতে যাচ্ছি। যদিও তার জন্য খেসারত দিতে হবে বড্ড বেশি। অনেকেই খুব দুঃখ পাবে, বিশেষ করে দুঃখ পাবে তুমি। সবচেয়ে বেশি দুঃখ পাবে শুধু তুমি। কিন্তু কি বলতো ওয়াটসন, আই উইল বি হ্যাপি। এনিওয়েজ, আমি বুঝতে পেরেছিলাম কিন্তু মেরিনজেন থেকে আসা চিঠিটা স্রেফ ভাঁওতা। আমাকে জাস্ট তোমার থেকে সরিয়ে নেওয়া হলো, অ্যান্ড আই লেট দ্যাট হ্যাপেন্ড। কারণ তুমি সাথে থাকলে প্রফেসরের সঙ্গে আমার এই ডুয়েলটা হতো না। যাই হোক, কাজের কথায় আসি। আমার ব্যাগের ভেতরে একটা নীল খাম আছে। সেই খামের ওপর বড় বড় করে লেখা রয়েছে প্রফেসর মরিয়ার্টি। ওই খামটা তুমি ইন্সপেক্টর প্যাটারসনকে দেবে এবং তাকে বলবে সেখানে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে, যাতে ওর অর্গানাইজেশনের প্রত্যেকটা লোককেই ধরা যায়। আর বন্ধু, তোমাকে আগেই বলেছিলাম যে এটাই এর একমাত্র সম্ভবপর পরিণতি। আমার কীর্তিময় জীবনের পরিসমাপ্তিও সূচিত হবে এই ঘটনার মধ্যে দিয়ে। এ চাইতে আনন্দ আমার কাছে আর কিচ্ছু নেই। মন খারাপ করো না। তোমার গিন্নির জন্য আমার তরফ থেকে বেস্ট উইশেস। আর বন্ধু, আমি কোথাও যাচ্ছি না। আমি সবসময় আছি তোমার কাছে, তোমার সাথে সবসময় থাকবো। ওয়াটসন, ওয়াটসন।